দুর্নীতি নিয়ে কি আর কারো উপরে স্যাংশন আসতে পারে? যে বাংলাদেশের গণতন্ত্রের পরিস্থিতিটাকে কি বা গণতন্ত্র মানবাধিকার এগুলো নিয়ে কাজ করা কি আমেরিকা বন্ধ করে দিল? তারেক রহমানকে নিয়ে বিএনপি সব কি শুরু করলো? বিএনপির মধ্যে একটু অতি উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে এবং নিঃসন্দেহে এর কোনো রহস্য আছে। বিএনপি অতি উৎসাহ এমনি এমনি হয়নি, আমাদের সিসির মধ্যে ঘুম থেকে উঠে অতি উৎসাহ হয়ে গেছে এরকম না। এটার মধ্যে তাৎপর্য রয়েছে, কোনো রহস্য আছে। অল্প কয়েকদিনের মধ্যেই অগ্নিপরীক্ষার সম্মুখীন হতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিস্তা প্রকল্প এবং নতুন করে যুক্ত হয়েছে মোংলা বন্দরের কর্তৃত্ব। এই দুটো ইস্যুতে চীন এবং ভারতকে ব্যালেন্স করাটা এই সরকারের জন্য সামনে ভয়ঙ্কর রকম একটা চ্যালেঞ্জ। প্রিয় দর্শক, শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিক এবং তার বেসরকারি বিনিয়োগ এবং শিল্প উপদেষ্টা সালমান এফ রহমানের কিছু থলের বেড়াল বের করেছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সামি। এই দরবেশ খ্যাত সালমান এফ রহমান এবং তারেক সিদ্দিকের বেশ কিছু অপকর্ম নিয়ে আমি সাজিয়েছি আমার এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। খুব শীঘ্রই আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে হাসিনাকে। 15 বছরের সকল অপকর্ম ও দুঃশাসনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে জাতিসংঘের কাছে একের পর এক চিঠি দিচ্ছে আমেরিকার বেশ কয়েকজন কংগ্রেসম্যান। নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দ আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাংলাদেশি ব্যবসায়ীদের মধ্যে। ছোট বড় প্রায় সবারই প্রশ্ন, আমার নামটা কি আছে ওই তালিকায়? আসসালামু আলাইকুম দর্শক, আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি এবার গ্রিন সিগন্যাল পেল। দর্শক মণ্ডলী, এবার কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুবই সরব হয়ে উঠেছেন, আর সরব হয়ে উঠেছেন প্রধানমন্ত্রীর দেয়া এক বক্তব্যে। তিনি কিন্তু এর আগেও এই বক্তব্যটি অনেকবার দিয়েছেন যে তারেক রহমানকে গ্রেপ্তার করা হবে, তাকে দেশে আনা হবে। প্রিয় দর্শক, এই একটা বক্তব্যকে কেন্দ্র করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবার উঠে পড়ে লেগেছে। তো প্রিয় দর্শক, এর আগেও কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কথাগুলো বলেছিল, তখন কিন্তু প্রতিবাদ জানিয়েছিল, কিন্তু এতটা সরব হয়নি বিএনপি। দর্শক, এখন কেন এত সরব হয়ে উঠল বিএনপি? পেছনে কি কোনো শক্তি পাচ্ছে? দর্শক, এই বিষয়টি জানতে হলে আজকের নিউজটি সম্পূর্ণ দেখুন। দর্শক, এরই সাথে আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চলেছেন, সেটি হলো তারেক সিদ্দিকী এবং সালমান এফ রহমানের থলের বিড়াল বেরিয়ে আসলো। প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার কিন্তু বলেছিল যে বাংলাদেশের কারুর বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগ থাকে এবং সেটা যদি তারা প্রমাণ পায়, তাহলে তারা অবশ্যই তাকে স্যাংশন দেবে। তাহলে দর্শক, সালমান এফ রহমান এবং তারেক সিদ্দিকী কি স্যাংশন পাচ্ছে? দর্শক, এরই সাথে আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চলেছেন, সেটা হলো আজিজ এবং বেনজিরের পর ঠিক স্যাংশন কার উপর আসছে। দর্শক, এই বিষয়টিকে কেন্দ্র করে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন ডক্টর জাহিদুর রহমান। দর্শক, তাই বলবো ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার। দর্শক, আমি আর বেশি কথা বলবো না, চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা পর্যায়ক্রমে সবগুলো ভিডিও দেখে আসি। প্রিয় দর্শক, শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিক এবং তার বেসরকারি বিনিয়োগ এবং শিল্প উপদেষ্টা সালমান এফ রহমানের কিছু থলের বেড়াল বের করেছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সামি। জুলকারনাইন সায়ের সামির চাঞ্চল্যকর এই প্রতিবেদনটি এবং পাশাপাশি এই দরবেশ খ্যাত সালমান এফ রহমান এবং তারেক সিদ্দিকের বেশ কিছু অপকর্ম নিয়ে আমি সাজিয়েছি আমার এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করছি। তো প্রিয় দর্শক, আপনারা জানেন যে তারেক সিদ্দিক এই ব্যক্তি, তিনি সম্পর্কে শেখ রেহানার তিনি দেবর হয়ে থাকেন এবং এই দেবর সূত্রটি কাজে লাগিয়ে, এই পরিচয়টি কাজে লাগিয়ে তিনি কিন্তু অনেক অর্থবিত্ত বৈভবের মালিক হয়ে গিয়েছেন এবং নিরাপত্তা উপদেষ্টার মতো একটি গুরুত্বপূর্ণ পদ তিনি দীর্ঘদিন ধরে আঁকড়ে ধরে আছেন। তো এই যে ব্যক্তি তারেক সিদ্দিক, তিনি 2014 সালের অক্টোবরেই কিন্তু তার ছোট মেয়ে বুশরা সিদ্দিককে সাথে নিয়ে তিনি মাল্টার নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন, যা জুলকারনাইন সায়ের সামির অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে। এবং আমরা জানতে পেরেছি যে বুশরা তখন স্নাতক শ্রেণীর শিক্ষার্থী ছিলেন এবং তার যে একটা প্রচ্ছায়া নামে যে একটা কোম্পানি ছিল, সেটারও তিনি একজন পরিচালক ছিলেন। তো মাল্টার নাগরিকত্বের যে সুবিধা, সেটি হচ্ছে যে দেশটির নাগরিকরা ইউরোপীয় ইউনিয়নের যে কোনো জায়গায় বসবাস ও কাজের সুযোগ পেয়ে থাকে। পাশাপাশি 186টি দেশে ভিসা মুক্ত বা অন অ্যারাইভাল ভিসায় তারা ভ্রমণেরও সুযোগ পান। তো 2015 সালে মাল্টার নাগরিকত্বের জন্য আবেদনের শর্তে প্রয়োজনীয় বিনিয়োগের মধ্যে ছিল মূল আবেদনকারীকে 6.5 লাখ ইউরো পরিশোধের পাশাপাশি বন্ড ও স্থায়ী সম্পদে অতিরিক্ত বিনিয়োগ করতে হবে। এছাড়া স্ত্রী ও নির্ভরশীলদের জন্যও বাড়তি ব্যয় করতে হবে। সেই সময় নিজের আবেদনকে জোরদার করতে তারেক সিদ্দিকের স্ত্রী শাহিন সিদ্দিক মালয়েশিয়ার সিআইএমবি ব্যাংকের একটি স্টেটমেন্ট জমা দেন। জমা দেয়া সিআইএমবি ব্যাংকের যে স্টেটমেন্ট, সেটির কপি কিন্তু আমাদের হাতে এসেছে, যেটি নিশ্চয়ই আপনারা প্রিয় দর্শক স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো প্রিয় দর্শক, এই সিআইএমবি ব্যাংকের যে হিসাবটি, এটি আপনাদেরকে একটু মনোযোগ দিয়ে দেখার জন্য আমি অনুরোধ করছি। এবং আপনারা খেয়াল করলে দেখবেন যে এই হিসাবে দেখা যাচ্ছে যে 2014 সালের 12 ডিসেম্বরে এই ব্যাংক অ্যাকাউন্টে মাত্র $500 জমা ছিল, কিন্তু 2 সপ্তাহের ব্যবধানেই কিন্তু ব্যাখ্যাতীতভাবে তা ফুলে ফেপে $7,60,482 পরিণত হয়। আর ফেব্রুয়ারি নাগাদ
মাল্টার নাগরিকত্বের জন্য আবেদনের আগ মুহূর্তে তা গিয়ে দাঁড়ায় 2.76 মিলিয়ন বা 27,60,000 মার্কিন ডলারে। মাল্টার নাগরিকত্বের আবেদনের জন্য প্রয়োজনীয় বিনিয়োগের জন্য যা যথেষ্ট ছিল, কিন্তু তাদের এই আবেদনটি কিন্তু খারিজ করে দেওয়া হয়। পরবর্তীতে তারিক সিদ্দিক ও তার পরিবার অন্য দেশের নাগরিকত্ব পেতে চেষ্টা চালান। 2015 সালের ডিসেম্বরে তারা সাইপ্রাসের গোল্ডেন পাসপোর্ট স্কিম পাওয়ার চেষ্টা চালান। এই স্কিমের আওতায় সর্বনিম্ন 20 লাখ ইউরো বিনিয়োগের বিনিময়ে এই দ্বীপ দেশটির নাগরিকত্ব পাওয়া যায়। এই চেষ্টাও প্রত্যাখ্যানের মাধ্যমে ব্যর্থ হয় এবং যেটা আমার এই থাম্বনেল আপনারা দেখতে পাচ্ছেন যে আমি উল্লেখ করেছি যে তারিক সিদ্দিকী এবং এই দরবেশ খান সালমান রহমানের ব্যর্থ মিশন। এটাকে আমি এটাই বলতে চাচ্ছি যে তাদের একটা ব্যর্থ মিশন এখানে ছিল। কিন্তু যেহেতু তারা লুটপাট করে অনেক টাকা পয়সার মালিক, তাই একবার না পারিলে দেখো শতবার। তো তারিক সিদ্দিকীও ঠিক তাই, তিনি আরো নানা জায়গায় তার এভিনিউজ গুলো তিনি এক্সপ্লোর করার চেষ্টা করেন এবং পরবর্তীতে তিনি সফল হন এবং তিনি তার ছোট মেয়ে বুশরার বিদেশে থাকার যে ব্যবস্থা, অর্থাৎ ইউরোপের একটি দেশে থাকার যে ব্যবস্থা, সেটা কিন্তু তিনি পরবর্তীতে নিশ্চিত করতে সক্ষম হন। কিভাবে হন সেটি এখন আমি আপনাদেরকে একটু জানাতে চাই। তার মেয়ে বুশরাত, সে কিন্তু ব্রিটেনের বিশ্ববিদ্যালয়ে পোস্ট গ্রাজুয়েট সম্পন্ন করার জন্য 2016 সাল পর্যন্ত যুক্তরাজ্যে বসবাস করছিলেন। 3 বছরের কোর্সের মাঝপথে তিনি আমেরিকান ইনভেস্টমেন্ট ব্যাংকের গ্রাজুয়েট প্রোগ্রামে যুক্ত হন। 2018 সালের জুলাইয়ে বুশরা এবং তার স্বামী মোহাম্মদ আশিক সালাম মিলে লন্ডনের অভিজাত গোল্ডার্স গ্রিনের পার্শ্ববর্তী এলাকায় নগদ প্রায় 20 লাখ ইউরো বা প্রায় 25.5 কোটি টাকা দিয়ে একটি ডুপ্লেক্স বাড়ি কেনেন। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, যখন এই দম্পতি এই বাড়িটি যখন তারা কেনেন, তখন তাদের বয়স মাত্র 20 বছর পেরিয়েছে এবং এই বাড়ির যে ডকুমেন্টগুলো সেটা নিশ্চয়ই প্রিয় দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এরকম একটি ব্যয়বহুল বাড়ি, এই যে দলিল আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির, তারা যে কিনেছে যখন তাদের দুজনের বয়স মাত্র 20 পেরিয়েছে এবং এই দুজনই কিন্তু, অর্থাৎ এই বুশরা এবং তার হাজবেন্ড, তারা কিন্তু স্টুডেন্ট ভিসায় যুক্তরাজ্যে গিয়েছিলেন এবং এই যে একটা এত বড় ব্যয়বহুল বাড়ি, এটা যে পুরোটা নগদে পরিশোধ করে তারা কিনতে পারলো, এই পুরো টাকাটাই যে এই বুশরার বাবা তারিক সিদ্দিক তিনি যে বাংলাদেশের জনগণের টাকা লুট করে এবং সেই টাকাটাকে যিনি মানি লন্ডারিং করে যে বুশরার কাছে পাঠিয়েছেন এবং সেই টাকা দিয়ে যে বুশরা এত ব্যয়বহুল একটি বাড়ি কিনেছে, সেটা কিন্তু আমাদের বুঝতে আর বাকি নেই। এবং এই চুরির টাকায় বাড়ি বানিয়ে সেই বাড়িতে আবার তারা বারবিকিউ পার্টিও করেছে, বন্ধু বান্ধব দাওয়াত দিয়ে বারবিকিউ পার্টি করেছে এবং সেই পার্টিরও একটি ছবি আমাদের কাছে চলে এসেছে নাগরিক টিভির কাছে, যেটি আপনার প্রিয় দর্শক স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে সেই বুশরার বাসা, যে বাসায় তারা বারবিকিউ পার্টি করে, বিভিন্ন অতিথিদেরকে দাওয়াত করে, মানে জনগণের টাকা লুট করে, লুটের টাকায় বারবিকিউ পার্টি। কি আর বলবো চোরদের সম্পর্কে। তো এবার আসা যাক প্রিয় দর্শক দরবেশ খ্যাত সালমান এফ রহমান প্রসঙ্গে। 2011 সালে যখন দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত, তখন সালমান রহমান এবং তারিক সিদ্দিক তারা সপরিবারে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের রাষ্ট্র সেন্ট কিটস অ্যান্ড নেভিসের নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করেন। দ্বৈত নাগরিকত্ব পাওয়ার অনেকগুলো শর্তের মধ্যে অন্যতম হলো দেশটিতে বিনিয়োগ করা এবং তারা দুজনই কিন্তু বিনিয়োগের মাধ্যমেই নাগরিকত্ব পাওয়ার চেষ্টা চালান। দ্বৈত নাগরিকত্বের আবেদন নিয়ে কাজ করা বৈশ্বিক পরামর্শক সংস্থা হেনলি অ্যান্ড পার্টনার্সের মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া শুরু করেন তারা। সালমান রহমান সংস্থাটির জুরিক কার্যালয় এবং তারিক সিদ্দিক সংস্থাটির দুবাই শাখার মাধ্যমে এই প্রচেষ্টা চালান। এখন প্রিয় দর্শক আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এত দেশ থাকতে পৃথিবীর 261 বর্গ কিলোমিটারের ছোট একটি দ্বীপ রাষ্ট্র সেন্ট কিটস অ্যান্ড নেভিসের নাগরিকত্ব নেওয়ার চেষ্টা কেন তারা করলেন? তো এর কারণ হচ্ছে যে সেন্ট কিটস অ্যান্ড নেভিসের পাসপোর্ট হচ্ছে বিশ্বের শক্তিশালী পাসপোর্টগুলোর মধ্যে একটি এবং হেনলি পাসপোর্ট সূচকে দেশটির অবস্থান 26তম। তাই এই পাসপোর্টে ভিসা ছাড়াই বিশ্বের অনেকগুলো দেশে ভ্রমণ করা যায়। তাই নিজের এবং পরিবারের সদস্যদেরকে এই দেশটির নাগরিক বানাবার চেষ্টা করেছিলেন তারেক সিদ্দিকী এবং সালমান এফ রহমান এবং এই পাসপোর্টটি পেতে সেই দেশটিতে আবেদনকারীকে 1,70,000 মার্কিন ডলার বিনিয়োগ করতে হয়। সালমান রহমান এবং তারেক সিদ্দিকীও সেই টাকা বিনিয়োগের আবেদন করেছিলেন, যদিও শেষ পর্যন্ত ওয়ার্ল্ড চেক রিপোর্টের নেতিবাচক প্রতিবেদনের ফলে তাদের দুজনের আবেদনই প্রত্যাখ্যাত হয়। তো এই যে নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে তারিক সিদ্দিকীর যেটা প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছিল প্রিয় দর্শক, সেটা হচ্ছে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিজের অবস্থান, সেটার কারণেই তিনি কিন্তু তার এটা ডিনায়াল হয়েছে এবং ওই অবস্থানের কারণেই কিন্তু তারিক সিদ্দিকী রাজনৈতিকভাবে উন্মুক্ত ব্যক্তি বা পলিটিক্যালি এক্সপোজড পারসন হিসেবে কিন্তু বিবেচিত হন। আর সালমান এফ রহমানের ক্ষেত্রে যেটা হয়েছে যে তার বিরুদ্ধে আপনারা জানেন যে ফখরুদ্দিন মঈনুদ্দিনের যে সেনাবাহিনীর সমর্থিত সরকার ছিল, তারা যখন ক্ষমতা নেয় তখন তারা এই সালমান রহমানের বিরুদ্ধে কিন্তু দুর্নীতির মামলা করেছিল, অনেক ধরনের দুর্নীতির মামলা তার বিরুদ্ধে ছিল, কিন্তু ক্ষমতায় আসার পরেই তো সেই মামলাগুলোকে এই সরকার উইথড্র করে নেয়। কিন্তু তারপরেও সেই দুর্নীতির মামলার অভিযোগের নিষ্পত্তি বা প্রত্যাহারের আগ পর্যন্ত তার আবেদন নিয়ে কাজ না করার সুপারিশ করা হয় এবং সেজন্য কিন্তু তাকেও নাগরিকত্ব না দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। তো এখন সবশেষে প্রিয় দর্শক আমি যেটা বলতে চাই যে তারিক সিদ্দিক বা সালমান এফ রহমানের মতো রাঘব বোয়ালেরা যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন, দেশের জনগণের টাকা লুণ্ঠন করেছেন, তারা এরকম তাদের ভিসা ডিনাই হওয়া বা না হওয়াতে কিন্তু তাদের কিছু যায় আসে না, কারণ তারা তো বাংলাদেশের মতো দেশে কিন্তু প্রবাসের চেয়ে অনেক বেশি ভোগবিলাসে ব্যস্ত আছে। সাবেক সেনাপ্রধান জনাব আজিজ আহমেদের উপরে যখন আমেরিকার স্যাংশন আসলো দুর্নীতির দায়ে, তখন একটা আলোচনা আমাদের জনপরিসরে খুব হয়েছে, সেটা হচ্ছে জনাব আজিজ কি শেষ, আর কারো উপরে কি এরকম কিছু আসতে পারে? এই আলাপটা আসার যৌক্তিক কারণ আছে এবং সেটা আসলে কি কিছুটা আভাস আমরা সম্ভবত পাচ্ছি। জনাব ডোনাল্ড লু, আমেরিকার সহকারী পররাষ্ট্রমন্ত্রী, আসলে ওনারা সেক্রেটারি বলেন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট, তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন ভয়েস অফ আমেরিকার সাথে এবং এই সাক্ষাৎকারটা দেওয়া মানে কিন্তু আমরা এটা বুঝতে পারি যে আমেরিকার কিছু পলিসি নিয়ে, কিছু স্ট্যান্স নিয়ে এক ধরনের অ্যাম্বিগুইটি আছে, একটা অস্পষ্টতা আছে আমাদের কারো মধ্যে, সেগুলো তিনি কিছু বলতে চেয়েছেন। এবং একই সাথে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্নের আমরা আসলে এখানে একটু জবাব খোঁজার চেষ্টা করবো যে বাংলাদেশের গণতন্ত্রের
পরিস্থিতিটাকে কি বা গণতন্ত্র মানবাধিকার এগুলো নিয়ে কাজ করা কি আমেরিকা বন্ধ করে দিল? এই ধরনের আলাপ। এই দুটো প্রশ্নেরই জবাব আমরা জনাব লু এর সাক্ষাৎকার থেকে পাওয়ার চেষ্টা করব। উনি আরও কিছু কথা বলেছেন, আমি আগে ওই খুচরো কথাগুলো বলি, তারপর পরের অংশে শেষের দিকে আমি আসলে গুরুত্বপূর্ণ দুটো প্রশ্নের জবাব। আমেরিকা কি বাংলাদেশের গণতন্ত্র নিয়ে কথা বলা থামিয়ে দিচ্ছে? আরেকটা হচ্ছে দুর্নীতি নিয়ে কি আর কারো উপরে স্যাংশন আসতে পারে? এই দুটো প্রশ্ন। প্রাথমিকভাবে যেটা হয়েছে সেটা হলো অনেকগুলো প্রশ্ন তাকে করার চেষ্টা করা হয়েছে। এর মধ্যে একটা ছিল যে তিনি যে গেলেন রাজনৈতিক দলগুলোর সাথে গেছেন এবং এখন প্রশ্ন করা হচ্ছে যখন নমনীয় ভূমিকা নেওয়া হচ্ছে, তো তিনি বলছেন যে আগে আমরা গেছি, সবার সাথে বসেছি, চেষ্টা করেছি নির্বাচন নিয়ে কাজ করার জন্য এবং এরপর যেসব যা যা হয়েছে অনিয়ম সহিংসতা হয়েছে সেগুলো বিশ্বাসযোগ্য তদন্ত করতে এবং এগুলোর জন্য সরকারকে অনুরোধ করেছে এবং এই জিনিসগুলো চালু থাকবে। সো তাহলে প্রথম প্রশ্নটা প্রথম প্রশ্ন না, ইনফ্যাক্ট এটা আমি বলছি যেগুলো লেস ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই। এটা করেছি কিন্তু উনি যে আসলেন, উনি সুশীল সমাজের সাথে বসেছেন কিন্তু উনি বিএনপির সাথে বা বিরোধী দলের সাথে বসেননি, এটা কেন করেছেন? একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই আলাপটা আমাদের সমাজে ছিল। জনাব ব্লু এভাবে জবাব দিচ্ছেন, পড়ি। এটা সত্য যে গত বছর নির্বাচনের আগে আমি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে গোল টেবিল বৈঠকের সুযোগ পেয়েছিলাম। এটা প্রাক নির্বাচনের সময় নয়, তাই এবারে সফরে আমি রাজনৈতিক দলগুলোর সঙ্গে দেখা করিনি। এবার উনি ঢাকায় থাকাকালীন আমার সৌভাগ্য হয়েছে বাংলাদেশের বিভিন্ন গোষ্ঠীর প্রতিনিধিদের সাথে দেখা করা, সুশীল সমাজের প্রতিনিধি থেকে শুরু করে সরকারি কর্মকর্তারা, ক্রিকেট টিমের কথা বলেছেন। আসলে আওয়ামী লীগের সাথে আসলে বসেননি, তাই না? উনি আসলে বসেছেন সরকারের সাথে, সরকারের বিভিন্ন পর্যায়ের মানুষজনের সাথে, এবং উনি বলছেন নির্বাচনের আগের সময় না বলে উনি বিএনপির সাথে বসেননি। যদি আমরা এটাকে তারপর এক ধরনের সিগন্যাল হিসেবে দেখতে পারি, কারণ এর আগে নির্বাচনের পরই আফরিন আক্তার, তার যিনি জুনিয়র, যিনি বাংলাদেশের ডেস্ক দেখাশোনা করেন, তিনি এসেছিলেন এবং তিনি বিএনপির সাথে কিন্তু বসেছিলেন, দেখা করেছিলেন। তার সাথে আরেকজনও ছিলেন প্রধান, যারা বাইডেনের উপদেষ্টা আইলেন লাবাখা। ওই যে উনি বাংলাদেশে এসেছিলেন, এসে যে বলেছেন আমরা সব পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে চাই, তখন প্রশ্নের একটা অংশ এরকম, এটা কি বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের নীতি পরিবর্তনের একটি ইঙ্গিত, যেখানে আপনারা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সহ গণতন্ত্র সুরক্ষা ও প্রসারের বদলে ভূরাজনৈতিক, অর্থনৈতিক, পরিবেশগত এবং কৌশলগত দ্বিপাক্ষিক বিষয়গুলোতে বেশি মনোযোগ দিতে চান? তাহলে খেয়াল করি, ওনারা যখন এসে যা যা বলেছেন এটাকে ইন্টারপ্রিট করা হচ্ছে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে এইভাবে, তার মানে কি এটা যে আপনারা গণতন্ত্র মানবাধিকার এগুলো বাদ দিয়ে জিওপলিটিক্যাল, ইকোনমিক, তারপরে যে ক্লাইমেট চেঞ্জের কথা বলা হলো, এনভায়রনমেন্টাল এবং স্ট্র্যাটেজিক কিছুগুলো নিয়ে সম্পর্ক করবেন কিনা? এটা হয় বহু দেশের সাথে, যেখানে গণতন্ত্র নেই, মানবাধিকারে 12টা বেজে গেছে, আমেরিকা তার স্বার্থে সেখানে এক ধরনের এই সম্পর্কগুলো করছে, তার স্বার্থে জবাব দিচ্ছেন তিনি। অনেকগুলো বলেছেন, এটা আমার কাছে ইম্পর্টেন্ট না, উনি কী করেছেন না করেছেন, কী কী অংশীদারিত্ব হবে, কিন্তু এই জবাবের একসাথে বলছেন সেই সাথে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন আমাদের জন্য একটি অগ্রাধিকার। আমরা সুশীল সমাজের সাংবাদিকদের গুরুত্বপূর্ণ কাজকে সমর্থন করে যাবো এবং বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও প্রতিষ্ঠানগুলোর পক্ষে সমর্থন অব্যাহত রাখবো। তার মানে খেয়াল করে লিডিং প্রশ্ন করা হয়েছিল, প্রশ্নটা করা দরকারই ছিল, কারণ এটা এক ধরনের অস্পষ্টতা আছে এবং আওয়ামী লীগের লোকজন এই ধরনের কথাবার্তা বলার চেষ্টা করেছে যে আমেরিকা নির্বাচনের আগে যে ধরনের অ্যাটিটিউড দেখিয়েছিল, যা যা করেছিল, সেটা থেকে তারা পুরোপুরি সরে এসছে। আমি যেটা আবারও পড়ি, বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন আমাদের জন্য একটি অগ্রাধিকার। আমরা সুশীল সমাজ ও সাংবাদিকদের গুরুত্বপূর্ণ কাজকে সমর্থন করে যাব এবং বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও গণতান্ত্রিক প্রক্রিয়া ও প্রতিষ্ঠানগুলোর পক্ষে সমর্থন অব্যাহত রাখবো। আমরা খেয়াল করেছি একটু আগে যখন পড়েছি, যখন ইন্দো প্যাসিফিক নিয়ে তিনি জবাব দিচ্ছিলেন, সেখানেও কমনলি ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির মধ্যে বিল্ট ইন ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটসের কথা আছে, সেটা উনি স্মরণ করিয়ে দিয়েছেন। এবার যে জায়গাটা নিয়ে কথা বলছিলাম, দুর্নীতি নিয়ে, এখানে দুর্নীতি নিয়ে বাংলাদেশের সাথে একসাথে কাজ করার কথা বলা হচ্ছে। সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে যে স্যাংশন, সেটা দুর্নীতির একটা, মানে এই যে কাজ করবেন বলছি, সেটার একটা পার্ট কিনা, এবং এই সেগুলো সমাধানের ব্যাপারে সরকার যা করছে তাতে আপনি সন্তুষ্ট কিনা, সরকার সদিচ্ছা আছে কিনা, সেটার ব্যাপারে এই জায়গাটা আমি পুরো পড়তে চাই। জনাব ব্লু বলছেন, আমি যখন আলবেনিয়া এবং কিরগিজ প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত ছিলাম, আমরা দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছিলাম। এটি তখনকার সরকারের কাছে জনপ্রিয় ছিল, মানে আলবেনিয়া সরকারের কাছে, কিন্তু এখন সেই নিষেধাজ্ঞা প্রাপ্ত সাবেক দুর্নীতিবাজ কর্মকর্তারা সবাই কারাগারে। সারা বিশ্বের সমাজ দুর্নীতির বিচার দেখতে আগ্রহী। আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য বাংলাদেশের সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং 20 মে আমরা 7031 সি অধীনে সাবেক জেনারেল আজিজকে যে স্যাংশন দিচ্ছে সেটার কথা বললেন। দুর্নীতির এই অভিযোগগুলোর ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে বলে বাংলাদেশ সরকারের মন্ত্রীরা বিবৃতি দিয়েছেন, আমরা ব্যাপারটি স্বাগত জানাই। এটা মনে রাখি, তারা যে বিবৃতি দিয়েছেন তদন্ত করা হবে সেটাকে তারা স্বাগত জানাচ্ছেন বলছেন। তারপর প্রশ্ন করছেন, আমরা কি অদূর ভবিষ্যতে অন্যান্য উচ্চ প্রোফাইলের বাংলাদেশি নাগরিকের উপরও দুর্নীতির সাথে সম্পর্কিত এই ধরনের নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি দেখতে পাবো? জনাব ডোনাল্ড লু বলছেন, যখন আমাদের কাছে উল্লেখযোগ্য দুর্নীতির তথ্য থাকে তখন আমরা সারা বিশ্বে নিষেধাজ্ঞা এবং ভিসা বিধিনিষেধের আকারে প্রকাশ্যে পদক্ষেপ নেই। আমাদের আইনগুলি আমাদেরকে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের যুক্তরাষ্ট্র ভ্রমণ বা তাদের দুর্নীতির অর্থের গন্তব্য হিসাবে যুক্তরাষ্ট্রকে ব্যবহার করা থেকে বিরত রাখতে সচেষ্ট। আমি আশা করি, জায়গাটা খেয়াল করি, আমরা বাংলাদেশের জনগণের সাথে মিলে সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের অভিন্ন লক্ষ্য অর্জনে একসাথে কাজ করে যাব। যে প্রশ্নটা করছিলাম শুরুর দিকে, দুর্নীতির ব্যাপারে আরও পদক্ষেপ আসবে কিনা, এখানে স্পেসিফিকলি সেই প্রশ্নটা করা হয়েছে। আমরা একটু পেছনে ফিরে যাই। জনাব আজিজ আহমেদ, আমরা কথা বলেছি, আমাদের মনে থাকার কথা আমি নিজেও বলেছি। জনাব আজিজ আহমেদকে 7031 সি যে ধারায় সাজা দেওয়া হয়েছিল, আমি আমার ওই রিলেটেড ভিডিওতে একদিন ক্লিয়ারলি দেখিয়েছিলাম। সেটা হচ্ছে এইরকম যে ওখানে সাবহেডিং হচ্ছে ক্লিপ্টোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস। মানে আজিজ আহমেদ আলাদাভাবে একজন চোর, চুরি করেছেন, দুর্নীতি করেছেন, এখন অন্য দুর্নীতির ফিরিস্তিও আছে, কিন্তু উনি এটা করেছেন তা না। হি ওয়াজ এ পার্ট অফ এ ক্লিপ্টোক্রেসি। ক্লিপ্টোক্রেসি আমার একটা শাসন ব্যবস্থা, যেখানে জাস্ট চোর রাখা মানে চোরদের সরকার হচ্ছে ক্লিপ্টোক্রেটিক সরকার। সো একটা ক্লিপ্টোক্রেসি অংশ হিসেবে তিনি কাজ করেছেন। আমরা বুঝি, আমরা দীর্ঘদিন থেকে এই কথা বলছি, এই আলাপ করছি। আমি অন্তত বহুবার বাংলাদেশে একটা ক্লিপ্টোক্রেসি এই কথা বলার চেষ্টা করেছি, এবং তাকে স্যাংশন দেওয়া যে স্টেটমেন্ট, তার মধ্যে একটা যে গুরুত্বপূর্ণ জায়গা ছিল এরকম, ওখানে ফিরিস্তি দেওয়া ছিল উনি কীভাবে
অপরাধী ভাইদের জন্য কী করেছেন, কীভাবে দুর্নীতি করেছেন। তারপর বলছেন তার কর্মকাণ্ড বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার উপর জনগণের বিশ্বাসকে ক্ষুণ্ণ করতে ভূমিকা রেখেছে। খুব জরুরি। এসব করে উনি এই ধরনের প্রভাব বা ইম্প্যাক্ট ফেলেছেন। আর আমি আগেও একটা কথা বলেছিলাম, যখন আজিজ আহমেদের বিষয় নিয়ে ভিডিও করছিলাম, সেটা হলো দুর্নীতি নিয়ে যখন প্রথমবার বাংলাদেশে স্যাংশন দেওয়া হলো, তখন এটা একটা অ্যালার্মিং সাইন। অল্প কয়েকদিনের মধ্যেই অগ্নি পরীক্ষার সম্মুখীন হতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কদিন আগেই তিনি মাত্র 2 দিনের সফরে ভারতে গিয়েছিলেন টানা 3য় মেয়াদে নরেন্দ্র মোদীর ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের অনুষ্ঠানে যোগ দিতে। সেখানে রাষ্ট্রপতি ভবনে সাইড লাইনে নরেন্দ্র মোদীর সাথে তার সাক্ষাৎ হয়েছিল এবং সেখানে তিনি নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। এমনকি সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল 3য় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবার পর নরেন্দ্র মোদী প্রথম বিদেশ সফর করবেন বাংলাদেশে, এবং সেটাও জুন মাসের শেষ নাগাদ। কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে তারা চাইছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন আগামী 21-22 জুন ভারত সফর করেন। 23 জুন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, ফলে শেখ হাসিনা যদি 21-22 জুন ভারত সফর করেন সেক্ষেত্রে তার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে যোগ দেওয়াটা কঠিন হবে। তারপরও সরকারের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে, অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী 21-22 জুন ভারত সফর করছেন এবং তারপরে তিনি চীন সফরে যাবেন। আগে থেকেই সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল ভারতের নতুন সরকার গঠিত হবার পরেই জুন মাসের শেষ নাগাদ শেখ হাসিনা ভারত সফর করবেন এবং তারপরেই তিনি চীন সফরে যাবেন। কিন্তু তখন চীন সফরের দিন তারিখ ঘোষণা করা হয়নি। ভারতের পক্ষ থেকে যখন ভারত সফরের দিন তারিখটা জানিয়ে দেওয়া হয়েছে সরকারকে, তখনই চীন সফরের দিন তারিখ ঠিক করার ব্যাপারে কাজ শুরু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই দুটো সফর যে পরস্পর সম্পর্কিত সেই ধারণাটা আমাদের আগে থেকেই ছিল। বিশেষ করে তিস্তা ইস্যুতে চীন ভারত দ্বৈরথের মাঝখানে পড়েছে হাসিনা সরকার। পাশাপাশি মংলা বন্দর নিয়ে নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে। এখানে উভয় পক্ষই অর্থাৎ চীন এবং ভারত উভয়ই চাইছে পরিচালনার দায়িত্ব, অর্থাৎ মংলা বন্দরের কর্তৃত্ব। শেখ হাসিনা যখন 2 দিনের সফরে ভারতে অবস্থান করছিলেন, তখনই ভারতের গণমাধ্যমে একটা খবর প্রকাশিত হয়েছিল যেখানে বলা হয়েছে ভারত এবার দৃষ্টি দিচ্ছে মংলা বন্দরের দিকে। এখানে ভারত যদি পরিচালনার দায়িত্বটা না পায় সেক্ষেত্রে এই দায়িত্বটা বাংলাদেশ সরকারের হাতে থাকবে না, এই দায়িত্বটা চলে যাবে চীনের হাতে। ফলে এখানেও তিস্তা প্রকল্পের মতোই চীন ভারত দ্বৈরথ এবং তার মাঝখানে পড়েছে হাসিনা সরকার। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যেহেতু বলা হচ্ছিল নরেন্দ্র মোদী জুন মাসের শেষ নাগাদ বাংলাদেশ সফর করতে পারেন, তার মানে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে নরেন্দ্র মোদী নিশ্চিতভাবে কোনো একটা সিগন্যাল দিয়েছিলেন। কিন্তু তারপরেই ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের দিন তারিখ ঠিক করে দেওয়া হলো। তার মানে ভেতরে ভেতরে কিছু একটা করছে। কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো কম খেলতে জানেন না। 2 দিনের সফরে তিনি যখন ভারতে অবস্থান করছিলেন, সে সময় তিনি নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবার পাশাপাশি বিরোধী জোটের নেত্রী সোনিয়া গান্ধীর সাথে সাক্ষাৎ করেছিলেন তার হোটেলে। সেখানে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীও। সোনিয়া গান্ধীর সাথে আন্তরিকভাবে জড়িয়ে ধরা সেই ছবিটার কথা নিশ্চয়ই আমাদের মনে আছে। এর মধ্য দিয়ে শেখ হাসিনা নরেন্দ্র মোদীকে একটা বার্তা দিতে চেয়েছেন, সমর্থন অব্যাহত রাখার জন্য ভারতের রাষ্ট্র ক্ষমতায় নরেন্দ্র মোদীর থাকাটা শেখ হাসিনার জন্য জরুরি না। এখানে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসলেও শেখ হাসিনা সমর্থন আদায় করতে পারবেন এবং কংগ্রেসের সাথে তার আন্তরিক সম্পর্ক রয়েছে। ভারতে নতুন যে সরকারটা গঠিত হয়েছে, এই সরকারটা যে কোনো সময় ভেঙে যেতে পারে সেই সম্ভাবনাও যেহেতু আছে, তাই শেখ হাসিনা বিরোধী জোটের সাথেও সম্পর্কটা মজবুত করতে চাইছে এবং নরেন্দ্র মোদীকে এই বার্তাটা পৌঁছে দিতে চাইছে। ইতিমধ্যে যদিও দাবি করেছে নীতিশ কুমারকে প্রধানমন্ত্রী পদের জন্য প্রস্তাব দিয়েছিল ইন্ডিয়া জোট, পাশাপাশি স্পিকার পদ নিয়ে বিজেপির 3 শরিকের মধ্যে টানাপোড়েন চলছে এবং পরিস্থিতিটা বেশ জটিল। কারণ এখানে চন্দ্রবাবু নাইডুর টিডিপি ছাড় দিতে কোনোভাবেই রাজি না। এমনকি টিডিপি এবং জেডিইউর পাশাপাশি লোক জনশক্তি পার্টিও স্পিকার পদ ছেড়ে দিতে চাইছে না। ফলে আবারও 1999 সালের আশঙ্কা ভর করছে নরেন্দ্র মোদীর নতুন সরকারের ওপর। 1999 সালে কি ঘটেছিল সেটা নিশ্চয়ই আমরা অনেকে জানি। আমি আমার এই চ্যানেলে সেটা নিয়ে একটা ভিডিও করেছি। সে সময় মাত্র 13 মাসের মাথায় বাজপেয়ী সরকারের পতন হয়েছিল মাত্র 1 ভোটের ব্যবধানে, এবং সে সময় লোকসভার স্পিকার ছিলেন টিডিপি নেতা। আমি তো এই জায়গাটা পড়তে চাই। এনডিএতে বিজেপির পরে সবচেয়ে বেশি সাংসদ টিডিপির, যা অনেকেই 1999 সালের কথা মনে করিয়ে দিচ্ছে। সেবার অটল বিহারী বাজপেয়ী সরকারের পতন হয়েছিল মাত্র 1টি ভোটের জন্য। সেই নির্ণায়ক ভোট দিয়েছিলেন ওড়িশার কংগ্রেস সাংসদ গিরিধর গামাং। অথচ কয়েকদিন আগে তিনি ওড়িশার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন, তবু তাকে ভোট দিতে দিয়েছিলেন তৎকালীন স্পিকার টিডিপির বালাযোগী। সেদিন তার সিদ্ধান্তের কারণে পতন হয়েছিল বাজপেয়ী সরকারের। এই বালাযোগীকে স্পিকার করা হয়েছিল চন্দ্রবাবু নাইডুর প্রস্তাবে। 25 বছর পরে ফের সেই টিডিপি স্পিকারের পদে নিজেদের প্রার্থীকে নিয়োগ করতে চাইছে। সেই চন্দ্রবাবু, সেই বিজেপি। ইতিহাসের পুনরাবৃত্তি বোধহয় এভাবেই হয়। এটা মানব জমিনের একটা রিপোর্টের শেষ কয়েকটা লাইন। ফলে পরিষ্কারভাবে আমরা বুঝতে পারছি বিজেপি এখন প্রচণ্ড রকম চাপের মধ্যে আছে স্পিকার পদ নিয়ে। ফলে শেখ হাসিনা এখন উভয় শিবিরেই সখ্যতা বজায় রাখতে চাইছেন এবং নরেন্দ্র মোদীকে এই বার্তাটা তিনি পৌঁছে দিতে চেয়েছেন। এখন মূল আলোচনায় আসা যাক। শেখ হাসিনা যে অগ্নি পরীক্ষার সম্মুখীন হতে যাচ্ছেন সেই বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করি। শুরুতেই বলছিলাম তিস্তা প্রকল্প এবং নতুন করে যুক্ত হয়েছে মোংলা বন্দরের কর্তৃত্ব। এই দুটো ইস্যুতে চীন এবং ভারতকে ব্যালেন্স করাটা এই সরকারের জন্য সামনে ভয়ঙ্কর রকম একটা চ্যালেঞ্জ। এতগুলো বছর ধরে চীন এবং ভারতকে ব্যালেন্স করে ম্যানেজ করে এই সরকার ক্ষমতায় থাকতে পেরেছে, কিন্তু এই দফায় যেহেতু উভয়ই একই জায়গার কর্তৃত্ব চায়, ফলে এবার ম্যানেজ করাটা প্রধানমন্ত্রীর জন্য অগ্নি পরীক্ষার শামিল। আমার এই চ্যানেলের আগের ভিডিওগুলোতে আমি ইতিমধ্যে বলেছি বাংলাদেশ সরকার চীনের কাছ থেকে $5 বিলিয়ন সমমূল্যের ইউয়ান চেয়েছে এবং সম্প্রতি বাংলাদেশের সাথে সকল বাণিজ্য ইউয়ানে করার আগ্রহ প্রকাশ করেছে চীন। সেক্ষেত্রে আমাদেরকে চীনের উপরে নির্ভরশীল হতে হচ্ছে এবং সরকারের হাতে অন্য কোনো অপশন নেই, যেহেতু বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ফুরিয়ে আসছে। সংসদে কয়েকদিন আগে তিস্তা প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রী কথা বলেছেন।
আমরা এই জায়গাটা একটু দেখব। তিস্তা মহাপরিকল্পনার বর্তমান পরিস্থিতি কি জানালেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, উত্তরবঙ্গের তিস্তা নদীর পাড়ের মানুষের দুঃখ লাঘবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বর্তমান পরিস্থিতি কি সে বিষয়ে তিনি বিস্তারিত বলেছেন। বিস্তারিত তথ্য তুলে ধরে শেখ হাসিনা বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে চীন সরকারের আর্থিক সহায়তায় সমীক্ষা সম্পন্ন করে প্রায় 8,210 কোটি টাকার পিডিপিপি 2020 সালের আগস্টে ইআরডিতে দেওয়া হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে ইআরডির বৈদেশিক সাহায্য অনুসন্ধান কমিটির 51তম সভায় প্রকল্পটি বাস্তবায়নের স্বার্থে সহজ শর্তের ঋণ পেতে চীন সরকারকে অনুরোধ করার সিদ্ধান্ত হয়। ইআরডি থেকে ঢাকার চীনা দূতাবাসের মাধ্যমে চীনা সরকারকে সফট লোন সাহায্য প্রাপ্তির জন্য 2021 সালের মার্চ মাসে অনুরোধ জানানো হয়। তিনি বলেন, চীন সরকার প্রকল্পটি পর্যায় ভিত্তিক বাস্তবায়নের নিমিত্তে আরও বিশদ সমীক্ষার বিষয়ে পরামর্শ দেয়। পাওয়ার চায়না কর্তৃপক্ষ চীন সরকারের নির্দেশনা মোতাবেক গত বছরের 27 আগস্টে ফিজিবিলিটি স্টাডি রিপোর্ট সংশোধনের প্রস্তাব বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে পাঠিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে পরবর্তী কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এখানে প্রত্যেকটা জায়গায় প্রধানমন্ত্রী তিস্তা প্রকল্পে চীনের ইনভলভমেন্টের কথা বলেছেন, কিন্তু আমরা জানি কয়েকদিন আগেই ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসে তিস্তা প্রকল্পে বিনিয়োগের প্রস্তাব করেছে। কিন্তু তিস্তা প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর সর্বশেষ এই বক্তব্য, সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর এই বক্তব্য প্রমাণ করে যেহেতু সরকার এখন অর্থনৈতিকভাবে প্রচণ্ড রকম চাপে আছে, ফলে তিস্তা প্রকল্প আপাতত চীনের দিকেই যাচ্ছে বলে মনে হচ্ছে। কারণ চীনকে সন্তুষ্ট করে এখন সরকার চীনের কাছ থেকে লোন পাওয়ার চেষ্টা করছে। তারা ইতিমধ্যেই $5 বিলিয়ন তাদের কাছ থেকে চেয়েছে। 7 জানুয়ারির বাংলাদেশে অনুষ্ঠিত বহুল আলোচিত দ্বাদশ জাতীয় নির্বাচনের পর পূর্ণ দ্বিপক্ষীয় সফরে সরকার প্রধানের দিল্লি ও বেজিং যাত্রাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এশিয়ার প্রধান দুই অর্থনৈতিক শক্তি ভারত ও চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর করাই ব্যাক টু ব্যাক সফরের লক্ষ্য। তবে ভারসাম্য রক্ষার চ্যালেঞ্জও রয়েছে। বিশেষ করে তিস্তা নিয়ে কি আলোচনা বা সিদ্ধান্ত হয় সেদিকেই চোখ সবার। মূল বিষয়টা হচ্ছে, চীন সফরের দিন তারিখটা ঠিক করেছে ঢাকা। দিল্লির কাছ থেকে সফরের তারিখের নির্দেশনা আসার পর দিল্লি ঠিক করে দিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, এবং সেই শিডিউল অনুযায়ী চীন সফরের তারিখ ঠিক করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। তার মানে সরকার প্রচণ্ড রকম একটা নার্ভাস সিচুয়েশনে আছে, কারণ চীন সফরের আগে তাকে যে কোনোভাবে ভারত সফর করতে হবে। এই কারণে বাংলাদেশ সরকার বরাবরই বলে আসছিল প্রথমে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী, তারপর চীন সফরে যাবেন, কিন্তু চীন সফরের দিন তারিখ তারা বলতে পারছিল না, কারণ ভারত সফরটা কবে হচ্ছে সেটা তারা ঠিক করতে পারেনি। এবার যেহেতু ভারতের পক্ষ থেকেই সফরের দিন তারিখ ঠিক করে দেওয়া হয়েছে, ফলে এবার তারা চীন সফরের কথাটা জানাতে পারছেন। এবং মূল বিষয়টা হচ্ছে তিস্তা প্রকল্প নিয়ে উভয় পক্ষ কিভাবে চাপ দেয় সরকার প্রধানের উপরে, এবং সরকার প্রধান শেখ হাসিনা সেটা কিভাবে হ্যান্ডেল করেন সেটাই দেখার বিষয়। পাশাপাশি নতুন করে মংলা বন্দর নিয়ে একটা চাপ তৈরি হয়েছে সরকারের উপরে। চীনকে যদি আপনি এই দায়িত্ব নাও দেন, তারপরও ভারত এই দায়িত্ব পেলে চীন সেটা কোনোভাবেই ভালো চোখে দেখবে না। ফলে এখানেও সরকার একটা বিপদের মধ্যে আছে, কিভাবে চীন এবং ভারতকে তারা ব্যালেন্স করবে। তারেক রহমানকে নিয়ে বিএনপি সব কি শুরু করলো? দর্শক, খুবই গুরুত্বপূর্ণ এবং ব্যতিক্রমী একটা আলাপ, যে বিষয়ে আমাদের কথা বলাটা অতীব জরুরি। আমরা কথা বলছি 14 জুন 24। বিএনপির মধ্যে একটু অতি উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে, এবং নিঃসন্দেহে এর কোনো রহস্য আছে। বিএনপি অতি উৎসাহ এমনি হয়নি, আমাদের সিসির মতো ঘুম থেকে উঠে অতি উৎসাহ হয়ে গেছে এরকম না। এটার কোনো তাৎপর্য রয়েছে, কোনো রহস্য আছে। তারেক রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগের নেতারা কথা বলে, এটা তাদের সকাল সন্ধ্যা রুটিন। তারেক রহমানের বিরুদ্ধে বিশোধগার করতে না পারলে, অপপ্রচার চালাতে না পারলে, প্রোপাগান্ডা চালাতে না পারলে আওয়ামী লীগ নেতাদের ঘুম ভালো হয় না এবং পেটের ভাত হজম হয় না। এটা তাদের চিরচারিত স্বভাব। প্রতিনিয়ত তারেক রহমানের বিরুদ্ধে কত কিছুই না বলে আওয়ামী লীগ নেতারা, কিন্তু বিএনপি কি সব কিছুর প্রতিবাদ করে? না, প্রতিবাদ করে না। কিন্তু এবার মাননীয় প্রধানমন্ত্রী একটা বক্তব্য বিএনপি পিক করে একেবারে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে বিএনপি প্রতিবাদ করেছে। তো এত সিরিয়াস হওয়ার কারণটা কি? যদিও যে কথা মাননীয় প্রধানমন্ত্রী বলেছে এই কথা অতীতে আরও অনেকবার বলেছে, পুরানো কথা নতুনভাবে বলেছে, কিন্তু বিএনপি আবার প্রতিবাদ জানিয়েছে। প্রতিবাদ জানাতে পারে, কিন্তু এর সাথে আরও কিছু ঘটনা রয়েছে। যে প্রতিবাদ জানানোর কারণটা কি? অ্যাট দি সেম টাইম, একই সময় প্রতিবাদের অংশ হিসাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে নানান কথাবার্তা বলেছেন। তার প্রতিবাদের অংশ হিসাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছু কঠিন কথা বলেছেন, এবং বিএনপির অন্য নেতারা বলার চেষ্টা করছে যে কোনো সময় তারেক রহমান দেশে চলে আসবেন, কিসের গ্রেপ্তার করবে, তারেক রহমান নিজেই দেশে চলে আসবেন। মানে এই অতি উৎসাহ কথাবার্তাগুলো কেন? এর প্রধান কারণ আমি মির্জা ফখরুলের বিবৃতি বিশ্লেষণ করব, তবে এর কারণটা আগে একটু বিশ্লেষণ করি যে তারেক রহমানকে নিয়ে এই মুহূর্তে বিএনপি অনেক এত সিরিয়াস কেন। আসলে বিএনপিকে মাঝে মাঝে ভারত বোকা বানায়, অতীতে অনেকবার বানিয়েছে। এই যে বিএনপি বলেছিল যে 10 ডিসেম্বরের পর 2022 সালের কথা, দেশ চলবে খালেদা জিয়ার কথায়, 11 ডিসেম্বর তারেক রহমান দেশে আসবে, আর নানান সময় নানান কথা টাইম ফ্রেমিং উল্লেখ করে যে এই তারিখের পর এই হবে। এগুলো কেন বলেছিল আপনারা জানেন? আমরা তো পলিটিক্যাল রেটরিক কথার কথা হিসেবে চালিয়ে দিয়েছি, হ্যাঁ, দ্যাটস রাইট, কিন্তু এর সাথে আরও কারণ আছে। এবং এই কথাগুলো বেসিক্যালি বলেছিল বিএনপি ভারতপন্থী নেতারা, যাদের সাথে ভারতের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ। মানে ভারত বারবার বিএনপিকে বোকা বানায়, বা বিএনপির কোনো নেতাকে বলে যে আমরা তোমাদেরকে এই করে দেবো সেই করে দেবো। যেহেতু আওয়ামী লীগ বিএনপি সবাই জানে ভারত চাইলেই যা ইচ্ছা তা বাংলাদেশে করতে পারে। ভারত যদি চায় যে আগামীকাল আওয়ামী লীগ সরকার পতন, আগামীকাল আওয়ামী লীগ সরকার পতন হবে। ভারত যদি চায় বিএনপি আগামীকাল ক্ষমতায়, বিএনপি আগামীকাল ক্ষমতায় আসবে। ভারত এতটাই শক্তিশালী। তো এটা বিএনপি জানে, আওয়ামী লীগও জানে, এটা তাদের একেবারে প্রতিষ্ঠিত আকিদা। এই জন্য ভারত মাঝে মাঝে বোকা বানায়, বলে বিএনপি নেতাদেরকে যে আমরা এই সময় এরকম কিছু পদক্ষেপ নিয়ে বা এই কারণ দেখিয়ে এইভাবে করবো যাতে তোমাদের উপকার হবে। বিশেষ করে তারেক রহমানের আশেপাশে প্রচুর ভারতীয় সাবেক কর্মকর্তারা ঘুরে লন্ডনে, আমরা জানি। নিয়মিত তারেক রহমানকে বুদ্ধি দেয়, কথাবার্তা বলে, ভারতের
কংগ্রেস আমলের সচিব পর্যায়ে দায়িত্ব পালনকারী বেশ কিছু কর্মকর্তা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, সাবেক কিছু রাষ্ট্রদূত, এরা ইউকেতে নিয়মিত লন্ডনে তারেক রহমানের আশেপাশে ঘুরতে থাকে, নানান বুদ্ধি দেয় এবং ভারতপন্থী বিএনপি নেতাদের সাথে নিয়মিত যোগাযোগ করে। তথ্যগুলো আমরা জানি। তারা বলে যে আপনারা আশাবাদী হতে পারেন, আমরা এই যুক্তিতে এইভাবে এই পদক্ষেপ নেব। আর যুক্তরাষ্ট্র তো দিকে আছেই। তো এইসব নানান আশা দেয়, আর তার ফলে বিএনপি নেতারা অতি উৎসাহী বিভিন্ন কথাবার্তা বলে যে এই হবে সেই হবে। তো এই যে তারেক রহমান দেশে আসবে বা তারেক রহমান খুব সিরিয়াস হওয়া, এই যে অতি উৎসাহীমূলক কথাবার্তা, এটাও যারা বলছে তারা ভারতের কাছ থেকে মিথ্যা গ্রিন সিগন্যাল পেয়েছে যে না, এবার বাংলাদেশের জনগণের পক্ষে আমরা অবস্থান করব, তারেক রহমান দেশে আসবে, নির্বাচন হবে, এই হবে সেই হবে, একটা অন্তর্বর্তীকালীন সরকার হবে, ইত্যাদি ইত্যাদি। এইসব মিথ্যা আশ্বাসের ফলে সরাসরিভাবে না বলে অন্যভাবে বলে, মিথ্যা আশ্বাসের ফলে অতি উৎসাহীমূলক কথাবার্তা বিএনপির অনেক নেতা বলে। তারেক রহমানকে নিয়ে সিরিয়াস হওয়ার পেছনেও ভারতের মিথ্যা আশ্বাস জড়িত আছে বলে আমরা মনে করি। সিরিয়াস তো হতেই হবে, কারণ তারেক রহমানই বিএনপির মূল নিউক্লিয়াস, কিন্তু অতি উৎসাহী হওয়ার কথা বলছি আমরা। তার পক্ষে বিবৃতি দেওয়া এটা অস্বাভাবিক নয়, কিন্তু তিনি দেশে আসবেন যে কোনো সময় এরকম সুনির্দিষ্টভাবে এরকম মিথ্যাচার করা, চাপাবাজি করা, এগুলো মিথ্যা গ্রিন সিগন্যালের ফল ভারতের। বিএনপি মহাসচিব বলেন, জাতীয়তাবাদী শক্তির প্রতীক ও চলমান গণতান্ত্রিক আন্দোলনের প্রধান নেতা তারেক রহমানকে গ্রেপ্তারের হুমকি গণতন্ত্রকামী জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বলে আমি মনে করি। আমি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গ্রেপ্তারের হুমকি তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। যদিও গ্রেপ্তার করতে পারবে না এটা জানে, বিএনপি জানে, এরকম অতীতে আরও কথা হয়েছে, তারপরও বিএনপি ভারতের মিথ্যা আশ্বাসে তারেক রহমানকে নিয়ে একটু সিরিয়াস হচ্ছে। দুদুসায় বলছেন যে কোনো সময় তারেক রহমান দেশে আসবেন, এগুলো চাপাবাজি। মানে সত্য কথা বলতে হবে, কিন্তু অতি উৎসাহী হওয়া যাবে না এবং মিথ্যা বলা যাবে না। দর্শক, আমি আশা করছি আজকের ভিডিওটি আপনি খুব মনোযোগ দিয়ে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওটি সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকের নিউজটি ছিল এটুকুই। ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।